Good morning, dear student. Welcome to the way of solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ ভারতের ইতিহাস থেকে আরো একটি ক্লাস। আজকে আমাদের প্র্যাকটিস ক্লাস নাম্বার 6। তো এর আগে 5টি ক্লাস হয়েছে, যারা দেখোনি দেখবে। তো আমরা বিভিন্ন বিষয় থেকে আলোচনা করছি, মূলত এমসিকিউ প্র্যাকটিসই হচ্ছে, আমরা টপিক ভিত্তিক আলোচনাও কিন্তু করছি। তোমাদের ফলো রাখতে হবে ক্লাসগুলো। আমাদের সমস্ত ক্লাস যার নোটিফিকেশন আমাদের ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, এবং আমরা যে সমস্ত কোর্স করাচ্ছি বিভিন্ন পরীক্ষা ভিত্তিক কোর্স পেয়ে যাচ্ছ TWS একাডেমি অ্যাপে। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, পেড কোর্স অপশনে গেলে তুমি আমাদের নতুন ব্যাচ যেগুলো চলছে দেখতে পাবে, এবং রিসেন্ট অফারও ছিল আমাদের পঞ্চায়েত ব্যাচ বা এসএসসি জিডিএমটি আপকামিং 2027 সালের পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে তোমাদের। ঠিক আছে, বললে হবে না কবে পরীক্ষা হবে, ফর্ম ফিল আপ হবে, পড়তে হবে, রেডি হও, তবেই তো পরীক্ষা দেবে, তুমি চান্স পাবে। ওই প্রসেসিং করতে আরো 2 বছর বেরিয়ে যাবে, তাই না? একটা পরীক্ষা মিস মানে তোমার লাইফ থেকে 2 বছর 3 বছর কেটে গেল, বেকার হয়ে গেল। তো চেষ্টা করতে হবে পরীক্ষাটা আমি দেব যেন চান্সটা পাই, ওটাই শেষ সুযোগ, ওটা আমার পেতেই হবে। মেন্টালিটি সেট করে নিতে হবে আগে থেকেই। ওকে, পরীক্ষার আশা বসে থাকলে হবে না, অলওয়েজ রেডি থাকতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট যে পরীক্ষা দেবে দেখতে হবে, পড়তে হবে, রেডি করতে হবে। ঠিক আছে, তো বিভিন্ন ব্যাচ আছে, যদি চাও অবশ্যই যুক্ত হতে পারো আমাদের ব্যাচে। তো মডার্ন হিস্ট্রিতে গান্ধী এরা থেকে আমরা আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে 25টা কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপর থেকে শুরু করব ভারতের ইতিহাসে গান্ধী যুগ 1915 থেকে 47। কোশ্চেন নাম্বার 1, কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? দেখো, কংগ্রেসের প্রতিনিধি হিসেবে গান্ধীজি যায়, এবং অন্যান্য দল বা বিভিন্ন ব্যক্তি আমরা জানি গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছিল। গোলটেবিল বৈঠক টোটাল 3টে হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা বলে থাকি। লন্ডনে হয় 3টি। প্রথম গোলটেবিল বৈঠকে যাতে কংগ্রেস যোগ দেয়নি, তখন মেন পার্টি জাতীয় কংগ্রেস, আইন অমান্য আন্দোলন চলছে, তারা চাইছিল একটা বসে মিটিয়ে নেব, তাই তো? কিন্তু আলটিমেট কংগ্রেস যায়নি, গোলটেবিল বৈঠক ব্যর্থ হলো, প্রথম গোলটেবিল বৈঠক ব্যর্থ হলো। তখন চেতনা ফিরল আরউইনের, যে না, একটা চুক্তি আমরা করি, যেটাকে আমরা গান্ধী আরউইন চুক্তি 1931-এর 5ই মার্চ। গান্ধীজি কিছু দাবি নাই, এরা কিছু বলে, একটা চুক্তি হয়, এবং সেই সময় দেখা যাবে যে গান্ধীজি বা কংগ্রেস সম্মতি দেয় যে আমরা যোগ দেব। সেটা দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠক 1931-এ যোগ দিয়েছিল গান্ধীজি কংগ্রেসের প্রতিনিধি হিসেবে, একমাত্র প্রতিনিধি তিনি, এবং আরো অনেকে ছিল সেই গোলটেবিল বৈঠকে। তো পরবর্তী তৃতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজিরা আর যোগ দেয়নি, কিন্তু দ্বিতীয় গোলটেবিল বৈঠক, হ্যাঁ এটা হবে সেটা হবে, আলটিমেট কিছুই হলো না। গিয়ে একটা উল্টো পাল্টা জিনিস, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি টিতি করলো, যেখানে গান্ধীজিরা ব্যথিত হলো, এবং দেখা গেল তৃতীয় গোলটেবিল বৈঠকে আর যোগ দেয়নি। মূলত দ্বিতীয় গোলটেবিলও ফ্লপ, তৃতীয়টাও ফ্লপ খায়, কোনো রকম বিশেষ কিছু হয়নি। গান্ধী আরউইন চুক্তির পর 1931 সালের সেপ্টেম্বর লন্ডন অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে রাজপুতানা জাহাজ করে যোগ দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রতিবাদে গান্ধীজি কোথায় আমরণ অনশন শুরু করেন? গান্ধীজি আমরণ অনশন শুরু করেন কোথায়, কোন জেলে? আলিপুর সেন্ট্রাল জেল, ইয়েরওয়াদা জেল, তিহার জেল, সেলুলার জেল। দেখো, রামসে ম্যাকডোনাল্ড 1932 সালের 16ই আগস্ট একটা নীতি ঘোষণা করেন, যেটাকে কমিউনাল অ্যাওয়ার্ড বলা হয় ইংলিশে। সাম্প্রদায়িক বাটোয়ারা, সম্প্রদায় ভিত্তিক ভোটের ব্যাপার স্যাপার থাকে। সেখানে দেখা যাচ্ছে যে একটা হিন্দু সমাজের মধ্যেও অনেক ভাগ হয়ে যাবে, উঁচু নিচু বিভিন্ন রকম। যার ফলে তারা কি চায়, ব্রিটিশরা চায় সমস্ত রকম আন্দোলনটাকে আমরা নষ্ট করব মানুষকে ভাগ করে দিয়ে। ঠিক আছে, যত ভাগ করবে তত দুর্বল হয়ে যাবে আন্দোলন, তাই না? তারা তো ওইভাবেই রাজ করছিল ভারতে। তো এখানে আমরণ অনশন শুরু করলে দেখা যায় যে সেখানে ইয়েরওয়াদা জেল, পুনেতে একটা চুক্তি হয় কার সঙ্গে? আমাদের বি আর আম্বেদকরের সঙ্গে।
তিনি নিচু সম্প্রদায়ের মানুষের নেতা ছিলেন, দলিত শ্রেণীর। 1932 সালে আগস্টে ঘোষিত সাম্প্রদায়িক রোয়েদাদ বা সাম্প্রদায়িক বাটোয়ারায় দলিতদের পৃথক নির্বাচন অধিকার দেওয়া হলে গান্ধীজি 20 সেপ্টেম্বর 1932 থেকে পুনের ইয়েরওয়াদা জেলা আমরণ অনশন শুরু করেন। কোশ্চেন নাম্বার 3, ঐতিহাসিক পুনা চুক্তি কাদের মধ্যে হয়? এই খুব আসে পরীক্ষায়। এই পুনা চুক্তিটা হয় কাদের মধ্যে? তোমরা জানো, নিশ্চয়ই জানো, বলতে হবে। রাইট অ্যান্সার কি তাহলে? অপশন বি, গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে হয়। যখন অনশন শুরু করে 20 তারিখ থেকে অনশন চলছে গান্ধীজি, তো এখানে আমাদের ডক্টর বি আর আম্বেদকর 24 সেপ্টেম্বর 1932 সালে অনশন ভাঙার উদ্দেশ্যে ডক্টর বি আর আম্বেদকর এবং হিন্দু নেতাদের ও গান্ধীজির পক্ষে মদন মোহন মালব্য, তাদের মধ্যে পুনা চুক্তি হয়, যেখানে পৃথক নির্বাচনের পরিবর্তে সংরক্ষিত আসন সংখ্যা বাড়াতে উভয় পক্ষ সম্মত হয়। আসন সংখ্যা বাড়াবো আমরা, এর ওর তার, কিন্তু আলাদা আলাদা নয়। ঠিক আছে, গান্ধীজি অলওয়েজ চেয়েছে দেশটাকে এক রাখার, সে হিন্দু মুসলিম হোক, সে হিন্দু ধর্মের মধ্যে উঁচু নিচু বর্ণের মধ্যে হোক। কারণ কি, একটা ফ্যামিলি, ধরো কয়েকটা ভাই আছে, ভাই ভাই যদি লড়াই করে, আলটিমেট কি ওই ফ্যামিলিটাই দুর্বল হবে, তাই না? সবাই একসঙ্গে থাকলে ওই ফ্যামিলির দিকে কিন্তু কেউ মানে কি তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। তো এটাই গান্ধীজি অলওয়েজ চেয়েছেন। কোশ্চেন নাম্বার 4, তাহলে চুক্তিটা কবে হয়, কোথায় হয়, কাদের মধ্যে হয়? প্রত্যেকটা ইনফরমেশন, এটাই কিন্তু পুনা চুক্তি, যেহেতু পুনেতে হয়, একটা জেলের মধ্যে এই চুক্তিটা হয়। ওকে, ইয়ারাওয়াদা জেলে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে ঘোষণা করেন রামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশ প্রধানমন্ত্রী থাকেন সেই সময়, এবং 16 আগস্ট 1932। ঠিক আছে, এই তারিখটাও মনে রাখতে পারো, যেটাকে সাম্প্রদায়িক রোয়েদাদ বা কমিউনাল অ্যাওয়ার্ড বলা হয়। 1932 সালে গান্ধীজি অস্পৃশ্যতা দূরীকরণের উদ্দেশ্যে কোন সংস্থা গঠন করে? খুব আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে কোশ্চেন চেনা হতে পারে, বাট এর সঙ্গে যে ইনফরমেশন গুলো আমি রেখেছি, এখানে অনেক কিছু জানার আছে, তোমরা জানতে পারবে। 1932 সালে গান্ধীজি অস্পৃশ্যতা দূরীকরণ তার উদ্দেশ্যে একটি সংস্থা বা দল গঠন করেন, নাম হচ্ছে কি? হরিজন সেবক সংঘ। হরিজন সেবক সংঘ গঠন করেন 1932 সালে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা বি করছো, তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে। 1932 সালে দেখো, ইনফরমেশনটা দেখে নাও। প্রথমে এই হরিজন সেবক সংঘের নাম কি ছিল? অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লীগ। অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লীগ, এটা প্রথম নাম ছিল। পরে তা বদলে রাখা হয় হরিজন সেবক সংঘ। গান্ধীজি নিম্নবর্ণের মানুষদের নাম দেন হরিজন। এখানে হরিজন শব্দের অর্থ কি? ঈশ্বরের সন্তান, তাই তো? সবাই ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়েছে, এবং সেখানে কেউ উঁচু নিচু অত ভাবার কি আছে? প্রথমে নাম ছিল অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লীগ, এই ইনফরমেশনটা তোমরা লিখে রাখতে পারো। পরে তা বদলে রাখা হয় হরিজন সেবক সংঘ। গান্ধীজি এখানে নিম্ন বর্ণের মানুষদের নাম দিয়েছিলেন হরিজন। কারণ হরিজন কার? আলটিমেট এই নিম্ন বর্ণের মানুষদেরকে তিনি হরিজন বলে সম্বোধন করেন। হরিজন শব্দের অর্থ ঈশ্বরের সন্তান। পরবর্তী কোশ্চেন আমরা আসছি, কোশ্চেন নাম্বার 5। গান্ধীজির যে আত্মজীবনী, এটা কি? এটা পরীক্ষা আসে। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা কিন্তু গান্ধীজির আত্মজীবনী। প্রথম কোন পত্রিকায় এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? দেখো, কোশ্চেনটার লেভেলটা তোমরা বুঝতে পারছো, সহজ কঠিন সব রকম আছে, শেখার অনেক কিছু আছে, আমি বারবারই এটা বলছি, তাই তো? গান্ধীজির আত্মজীবনী মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ প্রথম কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? ইয়ং ইন্ডিয়া, হরিজন, নবজীবন, ইন্ডিয়ান ওপিনিয়ন। দেখো, গান্ধীজি টোটাল 4টি পত্রিকা সম্পাদনা করেছেন। একটা হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন, এটা তিনি করেন সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকা থাকাকালীন এই পত্রিকা সম্পাদনা করতেন। এবং ভারতে 3টি, একটা ইয়ং ইন্ডিয়া, হরিজন, একটা পত্রিকা তিনি চালু করেছিলেন, নবজীবন। 3টে পত্রিকা ছিল ইন্ডিয়াতে। তো এর মধ্যে নবজীবন পত্রিকায় আমরা দেখব গান্ধীজির মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই বইটি মূল বইটা হচ্ছে গুজরাটি ভাষায় লেখা হয়, এবং এটি গান্ধীজি সম্পাদিত গুজরাটি সাপ্তাহিক নবজীবন পত্রিকায় 1925 থেকে 29 পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে মহাদেব দেশাই, যিনি এই মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটাকে ইংরেজিতে অনুবাদ করেন,
তাহলে ইনফরমেশন গুলো তোমাকে লিখে রাখতে হবে, মনে থাকবে, প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। কোশ্চেন নাম্বার 6, দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম আশ্রম কোনটি? দেখো, আমরা আগেই বলেছি, আগের ক্লাসেই বলেছি, গান্ধীজি ভারতে আসে 1915 সালের 9 জানুয়ারি ফাইনালি, এবং তখন তার বয়স ছিল 46 বছর বয়স, একেবারে পরিণত পাকা বয়সে এসছেন তিনি এবং রাজনীতিতে প্রবেশ করেছেন। তো তার আগে তিনি দক্ষিণ আফ্রিকা বহু বছর কাটিয়েছেন, সেখানে মূলত দাদা আবদুল্লাহ নামক এক গুজরাটি ব্যবসায়ীর মামলা লড়তে গিয়েছিলেন, এবং সেখানে যে গ্যাঞ্জামটা ছিল হিন্দু মুসলিম নয়, সেখানে ছিল শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ। দেখো, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ মানে সাদা কালো গায়ের রঙের নিয়ে ঝামেলা। তো উত্তর হবে ফিনিক্স সেটেলমেন্ট, ফিনিক্স আশ্রম নামে আমরা এটা জেনে থাকি। তিনি ভারতে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছেন পরবর্তীতে। প্রথমে যেটা দক্ষিণ আফ্রিকার ফিনিক্স আশ্রম বা ফিনিক্স সেটেলমেন্ট বলা হয়, 1904 সালে এটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে কাছে। গান্ধীজি ফিনিক্স সেটেলমেন্ট প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে 1910 সালে জোহান্সবার্গের কাছে টলস্টয় ফার্ম স্থাপন করে। তার মানে এই টলস্টয় ফার্মটাও গান্ধীজি স্থাপন করেছিলেন, গান্ধীজি, ঠিক আছে। টলস্টয় ফার্ম সেটা 1910, ফিনিক্সটা হচ্ছে 1904 সালে। ইনফরমেশন গুলো অবশ্যই লিখে নিতে পারো। কোশ্চেন নাম্বার 7, 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে অধিবেশনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন, যাকে গান্ধীজি তার ব্যক্তিগত পরাজয় বলে মন্তব্য করেছিলেন? দেখো, আমরা জানি যে 1938 সালের হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বোস আমাদের প্রথমবার সভাপতি নির্বাচিত হয়েছিল কংগ্রেসে, এবং তার যে চিন্তাধারা একটা ইউনিক চিন্তাধারা ছিল, এবং তার চিন্তাধারায় অনেকে প্রভাবিত হয়। পরবর্তী 1939-এ কিন্তু গান্ধীজির চিন্তাধারা, সুভাষচন্দ্রের চিন্তাধারা কিছুটা আলাদা ছিল, এটা আমরা অবশ্যই জানি। তো সেক্ষেত্রে আমরা দেখব যে তার পন্থী একটা তৈরি হয় সুভাষচন্দ্র বোস, এবং 1939 সালে কে কংগ্রেসের সভাপতি হবে এই নিয়ে একদল বলছে সুভাষচন্দ্র বোস হোক, আর গান্ধীজিরা চাচ্ছে অন্য কেউ হোক। তো এখানে ভোট হয়, আমরা জানি প্রথম ভোট হয়েছিল কংগ্রেস সভাপতি নির্বাচন 1939 সালে, এবং সেখানে গান্ধীজির প্রার্থী পট্টবী সীতারামা কিন্তু পরাজিত হয়। সুভাষচন্দ্র বোস 203 ভোটে জিতে যায়, ঠিক আছে। এবং এটা যেহেতু গান্ধীজির প্রার্থী হেরে গেছে, মানে কি আলটিমেট গান্ধীজি বলছে এটা আমারই পরাজয়, ঠিক আছে। তো এই পরাজয় মন্তব্য করেছিলেন গান্ধীজি, তার পক্ষে যিনি দাঁড়িয়েছিল পট্টবী সীতারাম। আমরা জানি আরেকটা প্রশ্ন যে 1939 সালে এখানে সুভাষচন্দ্র বোসের একটা উপলব্ধি ছিল, তিনি তো গান্ধীজির হতে পারে তার প্রার্থী হেরে গেছে, কিন্তু গান্ধীজি ছাড়া তো জাতীয় আন্দোলন গণ আন্দোলন সম্ভব নয়। তার যে একটা জনমানুষের যে প্রভাব ছিল, সেটা একটা বিশাল ব্যাপার। এই যে গণ আন্দোলন হয়েছে কার হাতে? গান্ধীজির যে তোমার ব্যক্তিত্ব, সেখানে তাকে সবাই আকৃষ্ট হতো, এটা আমরা জানি। এবং সেখানে গান্ধীজি ছাড়া যে জাতীয় আন্দোলন সম্ভব সেটা নেতাজি মনে করতো না। গান্ধীজির প্রয়োজন আছে, নিঃসন্দেহে প্রয়োজন আছে। তো সুভাষচন্দ্র বোস আমরা জানি যে তিনি নিজেই সরে এসছেন। দেখো, উদ্দেশ্য সবার একই, পন্থা আলাদা হতে পারে, উদ্দেশ্য তো একই। তো সেখানে আমরা জানি যে সুভাষচন্দ্র বোস ছেড়ে দেয় কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক গঠন করে নতুন একটা দল 1939 সালের 3রা মে। তো এইখানে সুভাষচন্দ্র বোস যখন জিতলো, গান্ধীজি এই মন্তব্যটা করেছিল যে গান্ধী সমাজের প্রার্থী পট্টবী সীতারামাকে যখন 203 ভোটে হারিয়ে সুভাষচন্দ্র বোস দ্বিতীয়বার সভাপতি হন, এই পরাজয়ে গান্ধীজি বলেন তোমার পট্টবীজ ডিফিট ইজ মাই ডিফিট। কোশ্চেন নাম্বার 4-এ আসবো। 1940 সালে ব্যক্তিগত সত্যাগ্রহে প্রথম সত্যাগ্রহে কে ছিলেন? দেখো, ব্যক্তিগত সত্যাগ্রহ, যেটাকে ইংলিশে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ বলছে, এটা কি সেটা আমরা জানবো। তো প্রথম সত্যাগ্রহীর নামটা একটু আমরা মনে রাখবো, পরীক্ষায় এসেছিল এবারও WBCS এ, এটা বহুবার পরীক্ষায় এসছে, অচেনা কোশ্চেন নয় তোমাদের। যারা একটু পড়াশোনায় আছো, যারা নতুন আছো, অবশ্যই নোট করতে হবে তোমাদের। তো উত্তর হবে অপশন বি, আচার্য বিনোবা ভাবে। নামটা মনে রাখবে, তিনি হচ্ছে প্রথম। যদি বলে দ্বিতীয়, তারপরে কে, সেটা হচ্ছে জওহরলাল নেহেরু।
বিষয়টা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 সাল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 45, তাই তো? 1939 সাল, তারপরে 40 সাল। এই সময় ভারতে অনিচ্ছা সত্ত্বেও যুক্ত করার প্রতিবাদে গান্ধীজি 1940 সালে এই আন্দোলন চালু করেন, ইন্ডিভিজুয়াল, যে সবাই আলাদা আলাদা ভাবে সত্যাগ্রহ শুরু করো। প্রথম সত্যাগ্রহী ছিলেন আচার্য বিনোবা ভাবে এবং দ্বিতীয় হচ্ছে জওহরলাল নেহেরু। কোশ্চেন নাম্বার 9 খুব আসে পরীক্ষায়। পোস্ট ডেটেড চেক অন এ ফলিং ব্যাংক বা ক্রাশিং ব্যাংক, অর্থাৎ একটা ডেট পার হওয়া চেক, অর্থাৎ দিন পার হওয়া, সময় পার হওয়া চেক, একটা বাতিল চেক, যেটা একটা ফলিং ব্যাংক বা ক্রাশিং ব্যাংক, যেটা ডুবে যাচ্ছে এরকম একটা ব্যাংকের বাতিল চেক বলেছে কাকে, কোন বিষয়ে এটা মন্তব্য করা হয়? ক্রিপস মিশন 1942। ক্রিপস মিশন এসেছিল কি, ভারতের সাহায্য দরকার, এখন বিপদে পড়েছে, এসব সৈন্যদের সাহায্য করো। প্রথম বিশ্বযুদ্ধেও করেছিল ভারত, ঠকে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে একই স্টোরি, লেগে গেছে ওয়ার্ল্ড ওয়ার। ইংরেজ ওদিকে, দেখো একটা অন্যায় করলে তার রেজাল্ট কিন্তু পাবে, সে দেরি হোক আর যাই হোক, ইংরেজরা পেয়েছিল। তো সেখানে আমরা দেখবো যে জেতাটা আলাদা কথা, যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ট্যাকেল দেবে কিভাবে। হয়তো ভারত তো অনেক লুট করে নিয়ে গেছিল, ক্ষয়ক্ষতি তাদেরও কম হয়নি। ক্রিপস মিশন 1942 সালে ভারতে এসেছিল এবং মহাত্মা গান্ধী এই ক্রিপস মিশন সম্পর্কে উক্তি করেছিলেন। 1942 সালে ক্রিপস প্রস্তাবের অপর্যাপ্ততা এবং যুদ্ধোত্তরকালে স্বায়ত্তশাসনের যে একটা ধোঁয়াশাপূর্ণ প্রতিশ্রুতি যে এটা দেবো, বাট তার মধ্যে কোনো ক্লিয়ার মেসেজ ছিল না, একটা ধোঁয়াশাপূর্ণ প্রতিশ্রুতির কারণে গান্ধীজি ঐতিহাসিক মন্তব্যটি করেছিলেন। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালের 9 আগস্ট, তাই তো? এই সময় বোম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে গান্ধীজি কোন ঐতিহাসিক স্লোগান দেন? এই সময় গান্ধীজি দীর্ঘ একটা স্পিচ দিয়েছিলেন, প্রায় সম্ভবত 2.5 ঘন্টা, আমার ঠিক টাইমটা মনে পড়ছে না, 2 ঘন্টারও বেশি বক্তব্য দিয়েছিলেন গান্ধীজি। করেঙ্গে ইয়া মারেঙ্গে, ডু অর ডাই, ডু অর ডাই, এটা বাংলায় বললে করো অথবা মরো, ঠিক টেম্পারটা আসে না। করেঙ্গে ইয়া মারেঙ্গে, গান্ধীজি যেটা বলেছিল এটা বললে বেশ একটা হিট আসে শরীরে নাকি? তো এটা ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, 9th of আগস্ট এটা শুরু হয় এবং 8 তারিখে এই মন্তব্যটা গান্ধীজি করেন এবং এই খবরটা ইংরেজদের কাছে পৌঁছে যায় এবং ইংরেজরা প্রথমেই সবার গ্রেপ্তার করে নেয়। দ্বিতীয় সারির নেতারা আমরা জানি ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সেই সময়, বাংলায় মাতঙ্গিনী হাজরা, অনেক নেতৃত্ব আছে এখানে। আমরা আমরা একটা ক্লাস করব বিভিন্ন আন্দোলন নিয়ে, আমি তো জাস্ট গান্ধীজির রেসপেক্ট আলোচনাগুলো সাজানো আছে সংক্ষেপে। আমরা আন্দোলন নিয়ে আলাদা আলাদা ভিডিও তোমরা যদি বলো তাহলে করব, নয়তো আমি করলাম তোমরা দেখলে না, তাহলে আর কি করে হবে? তাহলে কি আলাদা হবে ভারত ছাড়ো আন্দোলন একটা, বা আইন অমান্য আন্দোলন, বা অসহযোগ আন্দোলন? যদি তোমরা রিকোয়েস্ট করো বা চাও অবশ্যই করব। যাই হোক, তো ইনফরমেশনটা কি আছে, 1942 সালে নিখিল ভারত কংগ্রেস কমিটির বোম্বাই অধিবেশন। দেখো এই অধিবেশনটা, কংগ্রেসের ওই অধিবেশন বোম্বাই হয়েছিল, এটা আগস্টে, সেপ্টেম্বর, আগস্টের আগে হচ্ছে কি জুলাইতে একটা অধিবেশন হয়েছিল ওয়ার্ধায়। সেই সময় আমরা জানি বার্ষিক অধিবেশন বন্ধ ছিল, বিশেষ বিশেষ অধিবেশনে এই প্রস্তাবগুলো হয়েছিল। তো এই প্রস্তাবটা গৃহীত হয় এবং 9 আগস্টের ভোরে গান্ধীজিকে দেশবাসীকে, আচ্ছা একটু বলা ভুল হয়েছে, আগস্ট 8ই আগস্টে যে সম্মেলন এবং সেখানেই 9 আগস্টের ভোরে আর কি গান্ধীজি করো অথবা মরো, ডু অর ডাই মন্ত্র দেন। 1942 সালে 9 আগস্ট অপারেশন জিরো আওয়ারের অধীনে গ্রেপ্তার করে গান্ধীজিকে কোথায় বন্দী রাখা হয়? দেখো যখনই এই ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাশ হয়েছে, ভারতে আন্দোলন শুরু হবে, সেখানে গান্ধীজি সহ আরো অনেক বিপ্লবীকে ইংরেজরা সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছিল এবং কোথায় রাখা হয়েছিল? আহমেদনগর দুর্গ, পুনের আগা খা প্যালেস, ইয়েরওয়াদা জেল, আলিপুর জেল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, পুনের আগা খা প্যালেস। ভারত ছাড়ো আন্দোলন শুরুর সাথে সাথেই ব্রিটিশ সরকার অপারেশন জিরো আওয়ার চালিয়ে গান্ধীজি সহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে এবং গান্ধীজিকে পুনের আগা খা প্রাসাদে গৃহবন্দী করে রাখা হয়। দেখো গান্ধীজি
মাঠে নামলে তো পরিস্থিতি অন্যরকম হয়ে যেতই। তো তারা হতে পারে একজন বয়স্ক মানুষ, অর্ধনগ্ন ফকিরও তাকে বলেছে। তো সেই মানুষটাকে কিন্তু ইংরেজরা যথেষ্ট ভয় পেত। গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন কোন সংবাদপত্রটি সম্পাদনা করতেন? যদিও কোশ্চেনটা কিন্তু আমরা একটু আগেই বলেছি, তোমরা নিশ্চয়ই পারবে। সঠিক উত্তর তাহলে কি হবে? কোশ্চেনটা পড়তে হবে, অনেক সময় দেখার ভুলে ইয়ং ইন্ডিয়া করে দিলে, বাট না, দক্ষিণ আফ্রিকাতে এই থাকাকালীন আমরা জানি একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন ইন্ডিয়ান ওপিনিয়ন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আর ভারতের তিনটি, ইয়ং ইন্ডিয়া, হরিজন, নবজীবন। তাই তো 1903 সালে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের অধিকার এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসেবে গান্ধীজি ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সমসাময়িক একটা পত্র প্রকাশ করতেন। কোশ্চেন নাম্বার 13, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা গুরুদেব বলে থাকি, বিশ্বকবি বলে থাকি, আরো অনেক বিশেষণ যুক্ত করি। তার আগে তো গুরুদেব উপাধি কে দিয়েছিলেন? উত্তরটা কি হবে? গান্ধীজি হবে, অপশন বি। মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি কে দেন? সেটা রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমরা আগের ক্লাসেই বলছিলাম, চম্পারণ সত্যাগ্রহের পরে। তো রবীন্দ্রনাথ ঠাকুরকেও আমরা দেখব গুরুদেব উপাধি দেন মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা উপাধি ভূষিত করেন এবং এর প্রতিদান স্বরূপ গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধিতে সম্মানিত করেছিলেন। কোশ্চেন নাম্বার 14 বলছে, গান্ধীজির মূল নীতি যেটা ছিল অহিংসা এবং সত্যাগ্রহ, এটা ভাবনায় কোন বিখ্যাত লেখকের গ্রন্থ আনটু দ্য লাস্ট গভীর প্রভাব ফেলেছিল? দেখো, গান্ধীজির যে অহিংসা নীতি বা সত্যাগ্রহ নীতি হঠাৎ করে তো আসেনি। তিনিও কিছু বিখ্যাত লেখকের বই পড়েছেন এবং প্রভাবিত হয়েছিলেন, এবং সেই বইটার মধ্যে একটা বইয়ের নাম আনটু দ্য লাস্ট, বাংলায় বললে শেষ পর্যন্ত। আনটু দ্য লাস্ট বইটি কে লিখেছেন? লিও টলস্টয়, জন রাস্কিন, হেনরি ডেভিড থোরো, কার্ল মার্কস। খুব আসে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট, জেনে রাখতে হবে আমাদের। সঠিক উত্তর হবে জন রাস্কিন। অপশনে আর একটা নাম তুমি পেতে পারো, রাস্কিন বন্ড, সেটা আলাদা লেখক। জন রাস্কিনের লেখা আনটু দ্য লাস্ট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মনে রাখতে হবে। 1904 সালে জন রাস্কিনের লেখা আনটু দা বলছি বারবার, আনটু দিস লাস্ট বইটা পড়ে গান্ধীজি গভীরভাবে প্রভাবিত হন এবং পরবর্তীতে এটি গুজরাটি ভাষায় সর্বোদয় নামে অনুবাদ করেন। কোশ্চেন নাম্বার 15, 1929 সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হওয়ার পর গান্ধীজি আরউইনের কাছে কত দফা দাবি পেশ করেছিলেন? সঠিক উত্তর কি হবে? কোশ্চেনটার উত্তর কি হবে? গান্ধীজি আরউইনকে কত দফা দাবি পেশ করেন? 9 দফা, 11, 14, 5। সঠিক উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি, 11 দফা দাবি পেশ করেছিলেন। 1930 সালের 31শে জানুয়ারি ইয়ং ইন্ডিয়া পত্রিকায় গান্ধীজি লর্ড আরউইনের কাছে লবণের উপর কর রদ, রাজনৈতিক বন্দীদের মুক্তি ইত্যাদি সম্বলিত 11 দফা দাবি পেশ করেন, যা ব্রিটিশ সরকার প্রত্যাখ্যান করলে আইন অমান্য আন্দোলন শুরু হয়। ঘটনাগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে, লিখে নিতে পারো। কোশ্চেন নাম্বার 16, 1937 সালের কথা। গান্ধীজি প্রবর্তিত প্রাথমিক শিক্ষার নতুন পরিকল্পনাটি কি নামে পরিচিত ছিল? গান্ধীজি পরিকল্পনা আমরা জানি যে প্রবর্তিত বুনিয়াদী শিক্ষা আমরা বলে থাকি। 1937 সালে গান্ধীজি প্রবর্তিত প্রাথমিক শিক্ষার যে নতুন পরিকল্পনা হয়েছিল সেটাকে কি বলা হয়? উডের ডেসপ্যাচ, সার্জেন্ট পরিকল্পনা, ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা, হান্টার কমিশন। তো এখানে অপশন এ এবং ডি তুমি প্রথমে বাদ দাও। উডের ডেসপ্যাচ 1854, হান্টার কমিশন 1882। আর একটা হান্টার কমিশন গঠিত হয়, একটা শিক্ষা সংক্রান্ত একটা পরে রাওলাট আইন, সেটাকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনাটাকে পর্যবেক্ষণ করার জন্য হান্টার কমিশন একটা গঠিত হয়, সেটা আলাদা। এটা হয়েছিল ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা। 1937 সালে ওয়ার্ধায় সর্বভারতীয় জাতীয় শিক্ষা সম্মেলনে গান্ধীজি হস্তশিল্প কেন্দ্রিক মাতৃভাষার বিনামূল্যে অবৈতনিক শিক্ষার জন্য বেসিক এডুকেশন
বা নাই তালিম মডেল পেশ করেন, যেটাকে ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা বলা হয়। কোশ্চেন নাম্বার 17, নোয়াখালী সাম্প্রদায়িক দাঙ্গা প্রশমিত করার সময় গান্ধীজির ভূমিকাকে ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স বলে কে আখ্যায়িত করেছিলেন? নোয়াখালী সাম্প্রদায়িক দাঙ্গা কবে হয়? দেখো, আমরা জানি যে ভারতের ইতিহাসে যখন স্বাধীনতা ঠিক প্রাককালে ওই সময় একটা ঘটনা ঘটে, এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডে, মুসলিম লীগের ডিরেক্ট অ্যাকশন ডে 16ই আগস্ট 1946। সেখানে একটা দাঙ্গা হয় কলকাতায়, এর একটা পরিপ্রেক্ষিতে নোয়াখালীতে শুরু হয়। তো সেই সময় একটা দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছিল, যেটা খুবই প্যাথেটিক একটা বিষয়। যে এটাকে প্রশমিত করার জন্য গান্ধীজি কিন্তু কলকাতায় অবস্থান নেন, এবং লর্ড মাউন্টব্যাটেন দেখেন যে একমাত্র গান্ধীজি এসেই সব সমস্যার সমাধান হয়ে গেল, ঠিক আছে, যার ফলে গান্ধীজিকে ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স বলে মন্তব্য করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন। 1947 সালে ভারত ভাগের সময়, দেখো এই দাঙ্গাটা হয়েছিল 46-এ, এবং তারপরেও আমরা দেখব যে গান্ধীজি আবারও ভারত ভাগের সময় পাঞ্জাবে যখন হাজার হাজার সেনা দাঙ্গা থামাতে ব্যর্থ হচ্ছিল, তখন নোয়াখালী বাংলায় একা গান্ধীজি অহিংসতার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনেন। এজন্য ভাইসরয় মাউন্টব্যাটেন তাকে ওয়ান ম্যান বাউন্ডারি ফোর্স বলেন। এটা পরে বলেছে, হ্যাঁ, 1947-এ বলেছে। 1919 সালের রাওলাট আইন বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে কোন খেতাব গান্ধীজি ত্যাগ করেছিলেন? 1919 সালের রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে গান্ধীজি কোন উপাধি ত্যাগ করেন? নাইটহুড, কাইজদারি হিন্দ, রায়বাহাদুর স্যার। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন। কাইজারি হিন্দ উপাধি তিনি ত্যাগ করেছিলেন 1920 সালের 1 আগস্ট, বা ওই সময় 1920 সালেই প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার জন্য প্রাপ্ত কাইজারি হিন্দ, মানটা একটু ভুল আছে, কাইজারি হিন্দ মেডেলটি জালিয়ান দিয়েছিল ইংরেজরা। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার জন্য প্রাপ্ত কাইজারি হিন্দ মেডেলটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং রাওলাট আইনের প্রতিবাদে অসহযোগ আন্দোলন শুরুর সময় 1920 সালের 1 আগস্ট, সেই সময় ওই দিনেই গান্ধীজি এই ত্যাগ করেছিল, গান্ধীজি ফিরিয়ে দেন। উল্লেখ্য, নাইটহুড উপাধি ফিরিয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমরা জানি প্রত্যেকে। গান্ধীজির রাজনৈতিক দর্শনের সত্যাগ্রহ শব্দটির প্রকৃত অর্থ কি? গান্ধীজি রাজনৈতিক দর্শনে সত্যাগ্রহ শব্দটির প্রকৃত অর্থ কি? অপশন এ, নিষ্ক্রিয় প্রতিরোধ। অপশন বি, সত্যের প্রতি আগ্রহ বা সত্যের শক্তি। অপশন সি, হিংসাত্মক পথ বর্জন করা। অপশন ডি, সরকারের সব আইন অমান্য করা। তো এই সত্যাগ্রহ কথাটার অর্থটা অ্যাকচুয়ালি কি তোমাকে বলতে হবে। অপশনগুলো তুমি দেখো ভালো করে, নিশ্চয়ই উত্তর পেয়ে যাবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সত্যের প্রতি আগ্রহ বা সত্যের শক্তি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে দেখে নাও যে সত্যাগ্রহ শব্দটির অর্থ হচ্ছে সত্যকে ধরে রাখা বা সত্যের প্রতি দৃঢ় নিষ্ঠা। এটি একটা নিষ্ক্রিয় প্রতিরোধ নয়, বরং এটি হচ্ছে আত্মিক এবং নৈতিক শক্তিভিত্তিক একটা সক্রিয় অহিংস পথ। কোশ্চেন নাম্বার 20, 1924 সালে কেরলে অনুষ্ঠিত হয় ভাইকম সত্যাগ্রহ। কেরলে হয় ভাইকম সত্যাগ্রহ, সালটা 1924 কেরালাতে। এই ভাইকম সত্যাগ্রহের প্রধান লক্ষ্যটা কি ছিল? কেরলে কর বন্ধ করা, নিম্নমানের মানুষের জন্য মন্দির সংলগ্ন রাস্তা ব্যবহারের অধিকার দেওয়া, বিদেশি বস্ত্র অর্জন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা। তো কেরালাতে একটা সত্যাগ্রহ হয়েছিল, ভাইকম সত্যাগ্রহ নামে আমরা ইতিহাসে পাচ্ছি, এবং এটার কারণটা ছিল নিম্নবর্ণের মানুষের জন্য মন্দির সংলগ্ন রাস্তা ব্যবহারের অধিকার। এই রাস্তাটা নিম্নবর্ণের মানুষ ব্যবহার করতে পারতো না, যার বিরুদ্ধে এই সত্যাগ্রহটা শুরু হয়েছিল। নাম দেখো, টি কে মাধবান, কে ক্লেপ্পন প্রমুখের নেতৃত্বে অস্পৃশ্যতার বিরুদ্ধে এবং মন্দির প্রাঙ্গণে প্রবেশের অধিকারের জন্য
এই আন্দোলনটা হয়েছিল, গান্ধীজি নিজে 1925 সালে সেখানে গিয়ে সমর্থন জানান। তো এখানে গান্ধীজি যুক্ত কেন? পরবর্তীতে গান্ধীজি সেখানে গিয়েছিলেন তাদের সমর্থনে। তো আমাদের বিভিন্ন ব্যাচ আমরা করাই, তো প্রত্যেকে দেখে রাখতে পারো এই ক্লাসগুলো, বিভিন্ন পরীক্ষা ভিত্তিক ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি, চাইলে জয়েন করতে পারো। 1931 সালে কংগ্রেসের করাচি অধিবেশন, যেখানে মৌলিক অধিকার প্রস্তাব পাস হয়, তার সভাপতি কে ছিলেন? দেখো, করাচি সেশন আমরা জানি 1931 মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছিল, সর্দার বল্লভভাই প্যাটেল ছিল সভাপতি। তো 1931 সালে গান্ধী আর্যন চুক্তি অনুমোদনের জন্য অনুষ্ঠিত করাচি অধিবেশন সভাপতিত্ব করেন সর্দার বল্লভভাই প্যাটেল। এই অধিবেশনে জওহরলাল নেহরু খসড়া করা মৌলিক অধিকার জাতীয়তা অর্থনৈতিক নীতির প্রস্তাব গৃহীত হয়। সিআর ফর্মুলা এর ভিত্তিতে গান্ধীজির না বৈঠক ব্যর্থ হওয়ার মূল কারণ কি ছিল? সিআর ফর্মুলা, যেটা 1944-এ ঘটনা, 1944, এই সালটা কিন্তু অনেক সময় দেয়। সিআর ফর্মুলা, এটা ব্যর্থ হওয়ার কারণ মূলত পৃথক পাকিস্তান গঠনের জিন্নার একগুঁয়েমি বলা হচ্ছে, মোহাম্মদ আলী জিন্নার একগুঁয়েমি বলা হচ্ছে। সি, রাজা গোপালাচারী মুসলিম লীগের সঙ্গে আপোষের যে ফর্মুলা দেন চক্রবর্তী রাজা গোপালাচারী, তার ফর্মুলাটাই সিআর ফর্মুলা বলা হয়। ঠিক আছে, আপোষের যে ফর্মুলা দেন তার ভিত্তিতে 1944 সালে 24 দিন ব্যাপী গান্ধী জিন্না বৈঠক হয়, কিন্তু জিন্না সম্পূর্ণ সার্বভৌম দ্বিজাতি তত্ত্ব থেকে সরতে না চাওয়ায় আন্দোলনটা ব্যর্থ হয়। কোশ্চেন নাম্বার 23, 1946 সালে 16 আগস্ট মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করলে গান্ধীজি কোথায় অবস্থান করছিলেন? সেই সময় গান্ধীজি কলকাতায় চলে আসেন। অপশন সি। তো গান্ধীজি এই সময় যখন শুরু হয় তার পরপরই আমরা দেখব যে গান্ধীজি এটাকে রুখতে, শান্তি ফেরাতে কলকাতা বেলেঘাটার হায়দার মঞ্জিলে অবস্থান গ্রহণ করেন এবং অনশন শুরু করেন। কোশ্চেন নাম্বার 24, গান্ধীজির কে সেডিশিয়াস ফকির বা বাংলায় বললে অর্ধনগ্ন ফকির কে বলেছিলেন বলে কটূক্তি কে করেছিলেন? গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন কে? উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল নামটা মনে রাখবে, পরীক্ষায় দেয়। মূলত 1931 সালে যখন গান্ধীজি ভারতীয় যে তিনি ড্রেস পরতেন, ধুতি, অর্ধনগ্ন শরীর, সে ঠিক আছে, সেখানে যখন গোলটেবিল বৈঠকে যান, দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্স যোগ দেওয়ার সময় অর্ধনগ্ন পোশাকে গান্ধীজি তোমার বার্মিংহাম প্যালেসে ব্রিটিশ রাজার সাথে সাক্ষাৎ করতে গেলে তৎকালীন ব্রিটেনের বিরোধী দলীয় নেতা উইনস্টন চার্চিল তাহাকে হাফ ন্যাকেড ফকির বলে মন্তব্য করেন, ব্যঙ্গ করেন। মহাত্মা গান্ধী কবে কার দ্বারা আততায়ীর হাতে নিহত হন? কোশ্চেন নাম্বার 25, তো গান্ধীজিকে কে হত্যা করে? নামটা প্রত্যেকটা সেম আছে, নাথুরাম গডসে। 1948 সাল 30 জানুয়ারি, মূলত 78+, তখন বয়স 80-র কাছাকাছি, 78-79 বয়স, সেই সময় তাকে হত্যা করেছিল নাথুরাম গডসে। 1948 সালের 30 জানুয়ারি দিল্লির বিড়লা হাউসে বৈকালিক প্রার্থনা সভায় যাওয়ার পথে হিন্দু মহাসভার সদস্য নাথুরাম গডসে গান্ধীজিকে গুলি করে হত্যা করেন। এই দিনটিকে ভারতে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। দেখো, ভারতের শহীদ দিবস 30 জানুয়ারি। প্রশ্ন আসে যে কার স্মৃতিতে পালিত হয়? এটা কিন্তু গান্ধীজিকে হত্যা করেছিল নাথুরাম গডসে। কোশ্চেন নাম্বার 26, গান্ধীজিকে প্রথম জাতির জনক বলে কে সম্বোধন করেছিলেন? এটা আজকে হোমওয়ার্ক থাকছে, যদিও কোশ্চেনটা আমরা গত ক্লাসে করিয়েছিলাম তোমাদের। তো আজকের সেশন আমরা এখানে এন্ড করছি। তো গান্ধীজি রিলেটেড দুটো ক্লাস আমি নিয়েছি, যেখানে গান্ধীজির বিভিন্ন আন্দোলন বা আরো অনেক বিষয় আমরা তুলে ধরেছি গান্ধীজি রিলেটেড, যেগুলো পরীক্ষায় আসে। মূলত পরীক্ষা ভিত্তিক আলোচনাটা হয়েছে এবং তার সাথে সাথে অনেক ইনফরমেশন কিন্তু আমরা ডিসকাস করেছি। প্রত্যেকে যারা ক্লাসে ছিলে, ঠিক আছে, অবশ্যই সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে। আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো। দা ওয়েব সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট, তিনটে চ্যানেলে কিন্তু ফ্রি ক্লাস হচ্ছে এখন। এবং আমরা পেড কোর্স করাই TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ প্লে স্টোর থেকে তুমি পাবে। ওকে, তো সেশনটা এখানে আমরা এন্ড করি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো ক্লাস করতে থাকো, পরীক্ষা কবে হবে, ফর্ম ফিল আপ কবে হবে, অত কিছু ভাবতে হবে না। তুমি রেডি হও, নিজেকে প্রস্তুত করো। পরীক্ষা হলেই জানো তুমি এক চান্সই
চাকরিটা পাও। ওকে, নিজের প্রতি বিশ্বাস রাখো, যত রিভিশন করবে, যত পড়বে, কনফিডেন্স লেভেল তত বাড়বে, ঠিক আছে, সাহসটা তত বাড়বে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, বাই।